আমাকে লাস্ট এক্সারসিজম অফ ফাদার অ্যান্ড্রুজ এর ফুল ডিটেলস দিয়েছিল, কিন্তু সেটা বলতে গেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, আর এই ঘটনা আরো অনেকটা বড় হয়ে যাবে। তাই এসব কিছু আর ডিটেলসে লিখলাম না। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। ভালো লাগলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব, আর ভালো না লাগলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করবেন আমাকে। রোমানের এই নতুন যাত্রার জন্য শুভকামনা। আজ আমি সাবিত আলম বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই ছিল সাবিত আলম ভাইয়ের পাঠানো আপনাদের জন্য চমৎকার একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে এন্ড আপনারা এনজয় করেছেন। হয়তোবা কনফিউজিং ছিল অনেক জায়গাতে, বাট একটু মনোযোগ দিয়ে যারা শুনেছেন আশা করি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাই এতটা ধৈর্য নিয়ে ঘটনাটি শুনেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে সাবিত আলম ভাই এত চমৎকারভাবে লিখে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি সামনে খুব দ্রুতই আপনাদের সাথে কথা হবে। আজ বিদায় নিচ্ছি আমি মোস্তফা আলম রোমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর ঘটনা শুরু করেছিলাম আমরা সাবিত আলমের ঘটনা দিয়ে। আমরা এই জন্যই এখন একটা অডিও ক্লিপ প্লে করতে চাই, যে অডিও ক্লিপটি পাঠিয়েছেন আমাদেরকে সিফাত আলম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি অডিও ক্লিপে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর এই রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের সবার প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি ঠিক টিপিক্যাল বা গতানুগতিক কোনো ভূতের ঘটনা না, বরং বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানের খুব বাজে একটা অভিজ্ঞতার ঘটনা। ঘটনাটি শুনলে আপনারা হয়তো ভাববেন মানুষের মন কতটা জটিল হতে পারে, আর শয়তান সে জটিলতার সুযোগ নিয়ে কি কি করতে পারে। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মিস্টার জোসেফ ডি সিলভা। বেশ কিছুদিন আগে আমি সিলেটের চা বাগানে গিয়েছিলাম ব্যক্তিগত কিছু কারণে। জোসেফ সেখানে কেয়ারটেকারের কাজ করতেন, তবে এর আগে তিনি একটি চার্চের অধীনে ড্রাইভার হিসেবে কাজ করতেন। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় যখন বাইরে তুমুল ঝড় হচ্ছিল আর লোডশেডিং এ পুরো এলাকা অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মোমবাতির আলোয় বসে উনি আমাকে এই ঘটনাটি শুনিয়েছিলেন। ওনার বলার ভঙ্গি আর চোখের ভাষায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এত বছর পরও সেই রাতের আতঙ্ক ওনাকে কতটা তাড়া করে বেড়ায়। ওনার কথাগুলো রেকর্ড করার সময় আমার নিজেরও গা ছমছম করছিল। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা বোঝার সুবিধার্থে আমি কিছু জায়গায় আমার মতো করে বুঝিয়ে নিয়েছি। তো যাই হোক, বলছেন মিস্টার জোসেফ ডি সিলভা। সেটা ছিল সম্ভবত 2001 সালের শেষের দিকের ঘটনা। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত। আমাদের চার্চটা ছিল মূল শহর থেকে খানিকটা দূরে, পাহাড়ি জঙ্গলের ভেতরে একেবারে নির্জন এক লোকেশনে। ব্রিটিশ আমলে বানানো পুরনো পাথরের দালান
দেওয়ালগুলোতে শেওলা জমে কালচে হয়ে গিয়েছে। দিনের বেলাতেও ওই জায়গায় যেন কেমন একটা গা ছমছম ভাব থাকে। সেবার ভ্যাটিকান থেকে নতুন একজন ফাদার আমাদের চার্চে পোস্টিং নিয়ে আসলেন। ওনার নাম ফাদার গ্যাব্রিয়েল। একেবারে কম বয়সী সুদর্শন যুবক। উনি রোম থেকে হাইয়ার স্টাডিজ শেষ করে এখানে এসেছেন। বেশ স্মার্ট আর বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন তিনি। ভূত প্রেত জিন শয়তান এসব উনি একদমই বিশ্বাস করতেন না। ওনার ধারণা ছিল মানুষের সব সমস্যা আসলে মেডিকেল বা সাইকোলজিক্যাল হতে পারে। মানে এই স্লিপড পার্সোনালিটি বা হ্যালুসিনেশন টাইপের কোনো কিছু হতেই পারে, কিন্তু সেটাকে তিনি বিশ্বাস করতেন না এইভাবে যে হয়তোবা সেটা ভূত বা কোনো শয়তান বা কোনো জিনের প্রভাবে হচ্ছে। উনি বলতেন সঠিক ট্রিটমেন্ট আর কাউন্সিলিং করলেই নাকি সব ঠিক হয়ে যায়, কিন্তু উনি জানতেন না এই পাহাড়ি পুরনো চার্চে এমন কিছু ওনার জন্য অপেক্ষা করছে যা বিজ্ঞানের সব যুক্তিকে দুমড়ে মুচড়ে দেবে। আমি ছিলাম ফাদার গ্যাব্রিয়েলের ড্রাইভার। উনি আমাকে নিয়ে চার্চে পৌঁছালেন। সেদিন আবহাওয়া ছিল খুবই জঘন্য। বাইরে তুমুল শিলাবৃষ্টি হচ্ছিল। টিনের চালে পাথর পড়ার মতো ধুমধুম আওয়াজ। গাড়ি থেকে নেমে গ্যাব্রিয়েল ফাদার যখন চার্চের বিশাল কাঠের গেট দিয়ে ভেতরে ঢুকলেন তখন কারেন্ট ছিল না। চারদিকে খুটখুটে অন্ধকার, শুধু কয়েকটা হেরিকেন আর মোমবাতির আলো জ্বলছিল। বাতাসের ঝাপটায় মোমবাতির শিখাগুলো এমন ভাবে কাঁপছিল, মনে হচ্ছিল দেয়ালের ছাইগুলো যেন জীবন্ত হয়ে নড়ে চড়ে উঠছে। বাতাসের একটা অদ্ভুত শো শো শব্দ ছিল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। সত্যি বলতে আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছিল। এই চার্চের প্রধান দায়িত্বে ছিলেন ফাদার মার্কাস। উনি ছিলেন গ্যাব্রিয়েলের ঠিক উল্টো, অনেক বয়স্ক একজন মানুষ, চেহারায় একটা গভীর ভাব। ওনার চোখের দিকে তাকালে বেশ ভয় লাগতো। ফাদার মার্কাস এই এলাকার খুব নাম করে এক্সোরসিস্ট ছিলেন। স্থানীয়রা বলতো উনি নাকি অনেক খারাপ খারাপ জিনিস তাড়াতে পারতেন, তবে উনার পদ্ধতিগুলো ছিল খুবই কড়া, অনেক সময় নিষ্ঠুরও বলা হতো। উনি চার্চের অথরাইজেশন বা নিয়ম কানুন খুব একটা মানতেন না, নিজের নিয়মেই বেশি চলতেন। গ্যাব্রিয়েল ফাদার পৌঁছানোর পর ফাদার মার্কাস ওনাকে সোজা নিজের রুমে নিয়ে গেলেন। মার্কাসের ঘরটা ছিল বেশ অদ্ভুত। পুরনো বইয়ের গন্ধে ভারী হয়ে এসছে বাতাস। টেবিলে একটা মরার খলি রাখা, পাশে যিশুর ক্রুশ। মার্কাস কোনো ভনিতা ছাড়াই সরাসরি কাজের কথায় আসলেন। উনি গম্ভীর গলায় বললেন, গ্যাব্রিয়েল, তোমাকে এখানে ডাকার কারণ হলো একটা মেয়ে, নাম আনা, বয়স মাত্র 20। ওর শরীরে এমন কোনো শয়তান আশ্রয় নিয়েছে যাকে সাধারণ কোনো শয়তান বললে ভুল হবে। ওর নাম দ্য ডিসিভার বা প্রতারক। ও মানুষকে ধোঁকা দেয়, মানুষের মায়া মমতাকে পুঁজি করে তাদের আত্মা দখল করে নেয়। গ্যাব্রিয়েল ফাদার একটু বিরক্তি হলেন। উনি চশমাটা ঠিক করে বললেন, ফাদার মার্কাস, মাফ করবেন, এখন 21 শতাব্দী। মেয়েরা হয়তো কোনো মানসিক রোগ বা মৃগী রোগে আক্রান্ত। ওকে ভালো কোনো ডাক্তার দেখান, হাসপাতালে পাঠান। এভাবে বেঁধে রেখে ঝাড়ফুঁক করাটা কি ঠিক হচ্ছে? মার্কাস ফাদার কোনো উত্তর দিলেন না, শুধু একটা মোমবাতি হাতে নিয়ে ইশারা করলেন ওনার সাথে যাওয়ার জন্য। আমরা দুজনে ওনার পিছু নিলাম। চার্চের পেছনের দিকে একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে মাটির নিচে। ওটা ছিল বেসমেন্ট। সিঁড়ি দিয়ে নামার সময় নাকি একটা ভ্যাপসা পটকা গন্ধ আসছিল, অনেকটা পচা মাংস আর সেচেতে তেলের গন্ধ মিশলে যেমন হয় ঠিক তেমন। আমার পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামছি, লোহার দরজা। ফাদার মার্কাস চাবি দিয়ে ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুললেন। ভেতরে যা দেখলাম তার জন্য ফাদার গ্যাব্রিয়েল বা আমি কেউই প্রস্তুত ছিলাম না। রুমের মাঝখানে একটা কাঠের চেয়ারে মেয়েটিকে বাঁধা হয়েছে। ওর হাত পা মোটা লোহার চেইন দিয়ে বাঁধা। মেয়েটার অবস্থা দেখে আমার নিজেরই চোখে পানি চলে আসার উপক্রম হলো। ওর সারা শরীর আঘাতের চিহ্ন, কাল শীটে পড়ে গেছে, জামা কাপড় ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো। মেয়েটা নিচু হয়ে বসেছিল। আমাদের পায়ের শব্দে ও মুখ তুলে তাকালো। আমি ভেবেছিলাম সিনেমায় যেমন দেখি ভূতগ্রস্ত মানুষের চোখ লাল হয় বা গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হয়, তেমন কিছুই দেখবো, কিন্তু না। আনা খুব স্বাভাবিক মানুষের মতোই সরল গলায় কথা বলছে সে। ওর গলায় কোনো ভয়ঙ্কর ভাব ছিল না, বরং প্রচন্ড ভীতি আর অসহায়ত্ব ছিল। সে গ্যাব্রিয়েল ফাদারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ফাদার, আমাকে বাঁচান, আপনারা তো ঈশ্বরের লোক, আমাকে এখান থেকে নিয়ে যান। ওই পুরো লোকটা, এই ফাদার মার্কাস পাগল।
উনি আমাকে মেরে ফেলবে, উনি আমাকে টর্চার করছেন, দোহাই লাগে আমার বাঁধনটা খুলে দিন। গ্যাব্রিয়েল ফাদার থমকে গেলেন। তিনি ফাদার মার্কাসের দিকে তাকালেন। মার্কাসের মুখটা তখনও পাথরের মতো শক্ত। উনি গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে কিছু একটা বললেন। ওর চোখের দিকে তাকিও না গ্যাব্রিয়েল, ও যা বলছে সব মিথ্যে, এটাই ওর খেলা, ও তোমাকে বিশ্বাস করাবে যে ওর নির্দোষ। কিন্তু গ্যাব্রিয়েল ফাদার যেন মার্কাসের কথা কানেই তুললেন না। ওনার মনে হলো সামনে একজন অসহায় নারী নির্যাতনের শিকার হচ্ছে। উনি ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেলেন। মেয়েটা তখন ফুপিয়ে কাঁদছে। বাইরে ঝড়ের শব্দ তখন আরো বাড়ছে, আর ঘরের ভেতর মোমবাতির আলোটা হঠাৎ তপ করে নিভে যাওয়ার উপক্রম হলো। গ্যাব্রিয়েল যখন মেয়েটার খুব কাছে গেলেন, তখন মেয়েটা আবার ফিসফিস করে বলল, আমার খুব কষ্ট হচ্ছে ফাদার, আমার হাতগুলো দেখুন, রক্ত বের হচ্ছে। গ্যাব্রিয়েল ফাদারের ভেতরের হিউম্যান রাইটস বা মানবতার বোধটা জেগে উঠল। উনি মার্কাসের দিকে ঘুরে রাগী গলায় বললেন, এটা কি হচ্ছে ফাদার? এটা তো এক্সোরসিজম না, এটা তো নির্যাতন। আমি ভ্যাটিকানে রিপোর্ট করব আপনার নামে, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। মেয়েটাকে এখনই হসপিটালে নিতে হবে। ঠিক তখনই চার্চের উপরতলায় বিশাল ঘন্টাটা নিচ থেকে ঢং ঢং শব্দে বেজে উঠল। যদিও তখন কোনো প্রার্থনার সময় ছিল না, ঘন্টার সেই একটানা ঢং ঢং আওয়াজে আমাদের তিনজনের বুকটা ভেতর থেকে কেঁপে উঠল। অথচ আমি স্পষ্ট জানতাম গির্জার ওই ঘন্টাটা বাজানোর দড়িটা ছিঁড়ে প্রায় পড়ে আচ্ছা 3 বছর হলো। কেউ সেটা বাজাতে পারে না, অন্তত কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না। আমি ভয়ে উপর দিকে তাকালাম, কিন্তু ফাদার মার্কাসের মুখে কোনো ভাবান্তর নেই। উনি খুব স্বাভাবিক গলায় যেন একটা রোজকার ঘটনা ভেবে এমন ভাবে বিড়বিড় করে ল্যাটিন ভাষায় কিছু একটা মন্ত্র পড়া শুরু করলেন যেন কিছুই হয়নি। ওনার হাতে একটা ছোট কাচের বোতলে হলি ওয়াটার ছিল। উনি বোতলের ছিপিটা খুলে হঠাৎ করেই আনার মুখের উপর সেই পানি ছিটিয়ে দিলেন। আমি ভাবছিলাম সাধারণ পানি যেমন হয় তেমনই হবে, কিন্তু ঘটনাটা ঘটলো ঠিক উল্টো। পানিটা আনার গায়ে চামড়ার লাগে মাত্রই মনে হলো যেন ফুটন্ত তেল বা অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। মেয়েটা এমন এক আত্মচিৎকার করে উঠল যে সেই পাথরের দেয়ালগুলো পর্যন্ত থর থর করে কেঁপে উঠল। আনা যন্ত্রণা ছটফট করতে করতে ফাদার গ্যাব্রিয়েলের দিকে হাত বাড়িয়ে দিল। ওর চামড়া থেকে ধোয়ার মতো বাষ্প বের হচ্ছিল। ও কাঁদতে কাঁদতে বলল, দেখুন দেখুন, উনি আমাকে পুড়িয়ে মারছেন, উনি শয়তান, আমাকে বাঁচান, আমি বাঁচব না। ফাদার গ্যাব্রিয়েল আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি দৌড়ে গিয়ে মার্কাসের হাত চেপে ধরলেন। ওনার ফর্সা মুখটা রেগে লাল হয়ে গেল। উনি চিৎকার করে বললেন, স্টপ ইট। আমি কি পাগল হয়ে গেছি যে এসব সহ্য করব? আর আপনি কি পাগল হয়ে গেছেন যে এসব করবেন? এটা চার্চ, এটা আপনার চিকিৎসালয় বা আপনার ভণ্ডামির স্থান নয়। মার্কাস এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিলেন। ওনার চোখে তখন অদ্ভুত এক আগুন। উনি বললেন, গ্যাব্রিয়েল সরে দাঁড়াও, তুমি জানো না তুমি কার পক্ষ নিচ্ছ। ও তোমাকে ব্যবহার করছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই। এই ঘটনার ঠিক 2 দিন আগে আমি যখন গির্জার পেছনে জঙ্গল পরিষ্কার করছিলাম, তখন স্থানীয় এক বৃদ্ধ খাসিয়া লোক নাম বাহ লিন্ডো আমাকে একটা অদ্ভুত ঘটনা শুনিয়েছিলেন। এই পরিস্থিতির সাথে সেই ঘটনাটা কিভাবে মিলে গেল সেটা ভাবলে আমার হাত পা এখনো অবশ হয়ে আসে। চলুন শুনে আসি বাহ লিন্ডোর কিছু কথা। হে বাবু, তুমি তো নতুন এসেছ, এই পাহাড়ের নিয়ম জানো না? এই চার্চের নিচে যেটা ঘুমিয়ে আছে ওটা সাধারণত কোনো স্পিরিট না, ওটা হলো দ্য ডিসিভার। আমার বাবু বলতেন ব্রিটিশ আমলে এক সাহেব মেম সাহেবকে নিয়ে এখানে থাকতে এসেছিলেন। মেম সাহেব একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান। সাহেব পাগল হয়ে হন্যে হয়ে জঙ্গলের এদিক সেদিক খুঁজতে শুরু করেন। একদিন রাতে সাহেব ফিরে এসে বলেন তিনি মেম সাহেবকে খুঁজে পেয়েছেন, কিন্তু গ্রামের ওঝা তাকে বারণ করেছিল। ওঝা বলেছিল, যাকে তুমি দেখছো ওটা তোমার স্ত্রী না, ওটা তোমার স্ত্রীর স্মৃতি দিয়ে তৈরি একটা মায়া। সাহেব শোনেননি। তিনি ওই মায়াকে তার ঘরে তুলেছিলেন। পরদিন সকালে সাহেবের আর আস্ত শরীর পাওয়া যায়নি, শুধু হাড়গোড় আর চামড়া পড়েছিল, আর দেয়ালের গায়ে ছিল রক্ত। বিশ্বাসই তোমার মৃত্যু। বাবু, মনে রেখো, এই জিনিসটা তোমার দুর্বলতা জানে। ও তোমার প্রিয় মানুষের গলার আওয়াজ নকল করবে, তোমাকে দিয়ে পাপ করাবে। সাবধানে থেকো। যাই হোক, আবার সেই বেসমেন্টের ঘটনায় ফেরা যাক। ফাদার মার্কাস যখন গ্যাব্রিয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তখন আনার কান্না হঠাৎ থেমে গেল।
ও মাথা নিচু করে অদ্ভুতভাবে হাসলো, তারপর একটু আস্তে কিন্তু স্পষ্ট গলায় বলল, গ্যাব্রিয়েল, মারিয়া খুব শীতে কষ্ট পাচ্ছে। তুমি ওকে ওই শীতে বরফের মধ্যে একা ফেলে আসলে কেন? এই নামটা শোনা মাত্রই ফাদার গ্যাব্রিয়েল যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। মারিয়া ছিল ওনার ছোট বোন, যে ছোটবেলায় বরফে ঢাকা এক লেকে ডুবে মারা গিয়েছিল। এই ঘটনা ফাদার মার্কাস বা আমি কারোরই জানার কথা না। এমনকি গ্যাব্রিয়েলও ওই শহরে আগে আসেনি, কাউকে এই কথা সে কখনো বলেওনি। গ্যাব্রিয়েল কাঁপা কাঁপা গলায় আনার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বললে? মারিয়া? তুমি মারিয়ার কথা জানলে কি করে? আনা এবার মুখ তুলে তাকালো। ওর চোখের মনি স্বাভাবিক, কিন্তু চাহনিটা বড্ড বেশি করুন। সে বলল, আমি দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল, মারিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। ও বলছে, ভাইয়া কেন আমাকে বাঁচাতে এলে না? ঈশ্বর কি আমাকে এভাবে কষ্ট দিতে বলেছিলেন? গ্যাব্রিয়েল ধপ করে মাটিতে বসে পড়লেন। ওনার সায়েন্স, ওনার লজিক সব যেন গুলিয়ে যাচ্ছিল। উনি বিড়বিড় করে বললেন, ইটস ইম্পসিবল, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই হ্যালোসিনেশন। মার্কাস নিশ্চয়ই আমার ফাইলে এইসব তথ্য দেখেছে আর মেয়েটাকে শিখিয়ে দিয়েছে। গ্যাব্রিয়েল পকেট থেকে স্টেথোস্কোপ বের করলেন। ওনার হাত কাঁপছিল। উনি আনার দিকে গিয়ে ওর বুকে স্টেথোস্কোপ ধরলেন। উনি হয়তো আশা করছিলেন স্বাভাবিক কোনো হার্টবিট বা পালস পাবেন, যা দিয়ে প্রমাণ করবেন এটা কোনো রোগ। কিন্তু উনি যা শুনলেন তাতে ওনার কপাল চোখে উঠে যাওয়ার কথা। আমি দেখলাম গ্যাব্রিয়েল ফাদার স্টেথোস্কোপটা কান থেকে নামিয়ে ফেললেন। ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উনি মার্কাসের দিকে তাকিয়ে তোতলানো গলায় বললেন, পালস? পালস তো নর্মাল, একজন সাধারণ মানুষের মতো ৭৭ বার বিট করছে। মার্কাস, আপনি ভুল করেছেন। পজেসড হলে তো হার্টবিট বা টেম্পারেচার অস্বাভাবিক হওয়ার কথা। এর মানে মেয়েটা সত্যি বলছে, ও অসুস্থ কিন্তু পজেসড না। ফাদার মার্কাস একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি বুঝতে পারছিলেন গ্যাব্রিয়েল ফাঁদে পা দিয়ে দিয়েছে। উনি বললেন, শয়তানের সেরা চাল হলো মানুষকে বিশ্বাস করানো যে তার কোনো অস্তিত্ব নেই। ও তোমাকে মেডিকেল সায়েন্স দিয়ে বোকা বানাচ্ছে, কারণ তুমি সেটাই মনে মনে ধরে নিয়েছ। এর বাইরে যে আর কিছু থাকতে পারে সেটা তোমার মাথায় নেই, আর এটি নিয়ে সে খেলা করছে তোমার সাথে নিজের মতো। কিন্তু গ্যাব্রিয়েল তখন আর কিছু শোনার অবস্থায় ছিলেন না। ওনার মনে তখন একটাই চিন্তা, ফাদার মার্কাস একজন ধর্মান্ত সাইকোপ্যাথ, যে নিজের ক্ষমতা জাহির করার জন্য একটা এতিম মেয়েকে ওনার মৃত বোনের স্মৃতিকে ব্যবহার করতে দিয়েছেন। গ্যাব্রিয়েল উঠে দাঁড়ালেন। ওনার চোখ শক্ত হয়ে গেল। উনি তখনই আনার শরীরটা কেমন যেন অদ্ভুতভাবে মোচড় দিতে দেখলেন। মনে হলো ওর পেটের ভেতর থেকে কিছু একটা গলার দিকে উঠে আসছে। ও ওয়াক ওয়াক করে বমি করা শুরু করলো, কিন্তু সেটা সাধারণ বমি না। কুচকুচে কালো রঙের থকথকে একটা তরল ওর মুখ দিয়ে ফলকে ফলকে বের হয়ে যেতে লাগলো। সেই তরলের গন্ধে পুরো ঘরটা মুহূর্তের মধ্যে ভরে গেল, ঠিক যেন অনেকদিন আগের পচা লাশের গন্ধ। আনা হাঁপাতে হাঁপাতে মেঝের দিকে তাকিয়ে বলল, দেখুন ফাদার, উনি আমাকে কি খাইয়েছেন, আমার পেট জ্বলছে, আমাকে হাসপাতালে নিয়ে যান প্লিজ। গ্যাব্রিয়েল আর দেরি করলেন না। উনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই উনি এর শেষ দিকে ছাড়বেন। উনি মার্কাসের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এই ভণ্ডামি আর চলতে দেওয়া যায় না, আমি প্রমাণ করবই উনি কোনো না কোনো কিছু জানতেন। উনি আসলে আমাকে ফাঁদে ফেলেছেন, এই মেয়েটাকে উনি ব্যবহার করছেন। উনি কি মানুষ নাকি তার চেয়ে ভয়ঙ্কর কিছু, ওনার মুখোশ আমি উন্মোচন করব। সেই রাতের বাকিটা সময় ফাদার গ্যাব্রিয়েলের জন্য ছিল এক অত্যন্ত নরকের যন্ত্রণার মতো। বাইরে ঝড়ের প্রকোপ কিছুটা কমে এলেও বাতাসে সেই গঙ্গানি তখনও থামেনি। চার্চের করিডোর দিয়ে হাঁটার সময় গ্যাব্রিয়েলের মনে হচ্ছিল প্রতিটি ছায়া যেন ওনার দিকে তাকিয়ে আছে। মার্কাস ওনাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যেন ঘরে বিশ্রাম নিতে গেছেন সেখানেই যেন থাকেন। এটাও বলে গেছেন ভোর 3টা, যাকে আমরা ডেভিলস আওয়ার
বা শয়তানের প্রহর বলি, তখন শেষ ধাপ শুরু হবে। প্রস্তুত থেকো। গ্যাব্রিয়েল নিজের ঘরে বসেছিলেন, কিন্তু ওনার চোখের সামনে ভাসছিল আনার সেই করুণ মুখ আর কালচে বমি। ওনার যুক্তিবাদী মন কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফাদার মার্কাস যা করেছেন তা সঠিক। ওনার মনে হচ্ছিল মার্কাস হয়তো কোনো প্রাচীন অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অথবা নিজের কোনো বিকৃত মন মানসিকতা থেকে মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলছেন। সন্দেহটা আরো গাঢ় হলো যখন রাত ঠিক 1:30টার দিকে উনি চুপি চুপি বেসমেন্টের দিকে পা বাড়ালেন। ফাদার গ্যাব্রিয়েল জানতেন এটা রিস্কি, কিন্তু উনার কনসায়েন্স বা বিবেক উনাকে স্থির থাকতে দিচ্ছিল না। উনি হ্যারিকেনের আলো কমিয়ে খুব সাবধানে পা টিপে টিপে নিচের দিকে নামলেন। লোহার দরজার সামনে গিয়ে দেখলেন, আশ্চর্যের বিষয়, তালাটা কোন ঠিক মতো লাগানো নেই। হয়তো মার্কাস তাড়াহুড়োয় ভুলে গেছেন। ভেতরে ঢুকে গ্যাব্রিয়েল দেখলেন আনা মেঝের উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। হ্যারিকেনের আলো পড়তে ও চমকে উঠল। ওর ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। গ্যাব্রিয়েল ফিসফিস করে ডাকলেন, আনা। আনা হামাগুড়ি দিয়ে কাছে এলো। ওর গলার স্বর এখন আর আগের মতো স্বাভাবিক নয়, বরং কেমন যেন চেরা আর হাহাকারে ভরা। ও গ্যাব্রিয়েলের হাত খামছে ধরে ফিসফিসিয়ে অনেকটা গঙ্গানের মতো শব্দ করে বলল, ফাদার, উনি আবার আসবেন। উনি আমাকে মেরে ফেলবেন। ওনার পকেটে, ওনার বালিশের নিচে লাল ডায়েরি আছে, ওটা দেখুন, সব লেখা আছে। উনি আগেও 3 জনকে। গ্যাব্রিয়েল শিউরে উঠলেন। উনি আর দেরি করলেন না। আনাকে সান্ত্বনা দিয়ে উনি দ্রুত পায়ে উপর দিকে উঠে এলেন। ওনার গন্তব্য যখন ফাদার মার্কাসের ঘর, তখন তিনি সেদিকে আস্তে আস্তে এগোতে লাগলেন। মার্কাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন অথবা ধ্যানে মগ্ন, তখন তিনি সেদিকে অগ্রসর হন। কাপা কাপা হাতে ডায়েরির পাতা উল্টানো শুরু করলেন তিনি। জানি না কিভাবে তিনি এত সহজে ডায়েরিটা খুঁজে পেলেন। সেখানে কিছু পোলারয়েড ছবিগুলোতে 3টি ভিন্ন বয়সের মেয়ে, যাদের হাত পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর নিচে ফাদার মার্কাসের হাতের লেখায় ল্যাটিনের কিছু একটা লেখা, যার অর্থ শুদ্ধিকরণ সম্পন্ন। পাপের বিনাশ মৃত্যুতেই। গ্যাব্রিয়েলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে হলো আনা সত্যি বলছিল। ফাদার মার্কাস একজন এক্সোরসিস্ট নন, উনি একজন সিরিয়াল কিলার বা ধর্মান্ধ খুনি। এখানে কোনো শয়তানি নেই। শয়তান আসলে স্বয়ং ফাদার মার্কাস। গ্যাব্রিয়েল ডায়েরিটা পকেটে ঢোকালেন। ওনার মাথায় তখন রক্ত উঠে গেছে। উনি ঠিক করলেন যেভাবেই হোক আনাকে আজই এখান থেকে নিয়ে যাব, দরকার হলে পুলিশ ডাকবো। উনি যখন ঘর থেকে বের হতে যাবেন, ঠিক তখনই দরজায় ছায়া পড়ল। ফাদার মার্কাস দাঁড়িয়ে আছেন। ওনার হাতে একটা বড় রূপোর ক্রুসিফিক্স, আর অন্য হাতে একটা লম্বা তীক্ষ্ণ ধাতব দণ্ড, যা দেখতে অনেকটা বল্লমের মতো। মার্কাসের চেহারা ভাবলেশীন, কিন্তু চোখ দুটো জ্বলছে। মার্কাস গম্ভীর গলায় বললেন, তুমি এখানে কি করছো গ্যাব্রিয়েল? তুমি কি জানো না কৌতূহল মানুষের পতনের মূল কারণ? গ্যাব্রিয়েল আর ভয় পেল না। ওনার পকেট থেকে ডায়েরিটা যেন ওনাকে সাহস জোগাল। উনি চিৎকার করে বললেন, আমি সব জানি মার্কাস, আপনার ভণ্ডামি আমি ধরে ফেলেছি। আপনি এক্সোরসিজমের নামে মানুষ খুন করছেন, আমি আপনাকে মরতে দেব না। মার্কাস কোনো উত্তর দিলেন না। উনি ধীর পায়ে এগিয়ে এলেন। ওনার দৃষ্টি গ্যাব্রিয়েলের দিকে নয়, যেন গ্যাব্রিয়েলের পেছনে থাকা কোনো অদৃশ্য সত্তার দিকে। উনি শান্ত গলায় বললেন, তুমি বোকা। ও তোমার মগজ ধোলাই করলো আর তুমি মেনে নিলে। ও তো মিথ্যাবাদী, কিন্তু তুমি কি বোকা? সরে দাঁড়াও গ্যাব্রিয়েল। আমার কাছে এসবের জন্য কোনো সময় নেই। এখনই থামাতে হবে ওকে, না হলে ও পুরো শক্তি পেয়ে যাবে। আমি আপনাকে এক পাও এগোতে দেব না, বলে গ্যাব্রিয়েল ঝাঁপিয়ে পড়লেন মার্কাসের উপর। শুরু হলো এক অসমত হস্তাধস্তি। মার্কাস বয়স্ক হলেও ওনার গায়ে অস্বাভাবিক জোর ছিল, কিন্তু গ্যাব্রিয়েল ছিলেন তরুণ এবং মরিয়া। দুজনের ধাক্কাধাক্কিতে টেবিলের উপর থেকে মোমবাতি পড়ে গেল। ঘরটা আধা আধা অন্ধকারে ডুবে গেল। মার্কাসকে গ্যাব্রিয়েল ধাক্কা দিয়ে ফেলে দিলেন।
গ্যাব্রিয়েল ভাবলেন মার্কাস ওনাকে মারতে আসছেন। বাজার তাগিদে হাতের কাছে পড়ে থাকা ভারী পিতলের ফুলদানিটা বা ওই জাতীয় কিছু একটা, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না, তুলে নিলেন এবং সর্বশক্তি দিয়ে মার্কাসের মাথায় আঘাত করলেন। একটা চিৎকার বেরিয়ে এলো, যেন তরমুজ ফাটার শব্দ। মার্কাস থমকে গেলেন। ওনার হাত থেকে দণ্ডটা পড়ে গেল। উনি ঢলতে ঢলতে মেঝের উপর লুটিয়ে পড়লেন। ওনার মাথা ফেটে রক্তের স্রোত বের হতে লাগলো। গ্যাব্রিয়েল হাঁপাচ্ছিলেন। ওনার সারা শরীর ঘামে ভিজে গেছে। উনি বিশ্বাসই করতে পারছিলেন না উনি কি করে ফেলেছেন। কিন্তু তখনই ওনার মনে হলো উনি তো একজন খুনিকে মেরেছেন, একটা মাসুম মেয়েকে বাঁচানোর জন্য। এটা তো পাপ নয়, এটা তো ন্যায় বিচার। মার্কাস মেজের উপর গোঙাতে গোঙাতে শেষবার মতো গ্যাব্রিয়েল দিকে তাকালেন। ওনার চোখে ঘৃণা ছিল না, ছিল একরাশ করুণা। উনি বিড়বিড় করে খুব অস্পষ্ট স্বরে বললেন, বোকা ছেলে, তুমি নরকের দরজা খুলে দিলে। এরপর ওনার শরীরটা নিথর হয়ে গেল। গ্যাব্রিয়েল আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। উনি চাবিটা মার্কাসের বেল্ট থেকে খুলে নিলেন এবং পাগলের মতো দৌড়ে নিচের বেসমেন্টে চলে গেলেন। আনার কাছে গিয়ে উনি দ্রুত হাতে শেকলের তালা খুলতে শুরু করলেন। তুমি মুক্ত, আজ থেকে তুমি মুক্ত। ঈশ্বর তোমার সহায়, আর কোনো ভয় নেই মার্কাস, আর নেই। গ্যাব্রিয়েল কাঁপতে কাঁপতে, হাঁপাতে হাঁপাতে বললেন। তালা খোলার শব্দ হলো। শিকলগুলো ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। আনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ওর মাথাটা নিচু করা। গ্যাব্রিয়েল ওর কাঁধে হাত রেখে বললেন, চলো, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আমরা পুলিশ স্টেশনে যাব। আনা কোনো কথা বলল না, শুধু আস্তে আস্তে মাথাটা তুলল। এবং সেই মুহূর্তটিতে ফাদার গ্যাব্রিয়েল বুঝতে পারলেন উনি ওনার জীবনের সব থেকে বড় ভুলটি করে বসেছেন। আনার মুখটা এখন আর সেই ভীতু মেয়ের মতো নেই। ওর মুখের চামড়াগুলো যেন মোমের মতো গলে পড়ছে। আর সবচেয়ে ভয়াবহ হলো ওর চোখ। সেই চোখের মনি মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা, আবার পরক্ষণে সম্পূর্ণ কালো হয়ে গেল। ওর ঠোঁটের কোণে ফুলে উঠেছে এক পৈশাচিক হাসি। সে হাসি কোনো মানুষের হতে পারে না। আনা হাসতে শুরু করলো, প্রথমে খিলখিল করে, তারপর সেটা পরিণত হলো এক বিকট কর্কশ অট্টহাসিতে, যা পাথরের দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। ঠিক সেই হাসির শব্দে গ্যাব্রিয়েলের রক্ত হিম হয়ে গেল। আনা, বা এখন যে সত্তাটি তার শরীরে আছে, সেই গ্যাব্রিয়েল দিকে তাকিয়ে পড়ল। কিন্তু সেই গলা ছিল আনার নয়, সেটা ছিল ডাবল ভয়েস, একটা মেয়েলি চিকন স্বর। আর তার সাথে মিশেছিল একটা ভারী ভরাট পৈশাচিক স্বর। ধন্যবাদ ফাদার। মার্কাস খুবই শক্তিশালী ছিল। ওর মন্ত্র আমাকে এই শরীর থেকে বের হতে দিচ্ছিল না। ও জানতো আমাকে কিভাবে বন্দী করে রাখা যায়। একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারতে। ওর প্রাণ নিয়ে। তোমার দয়া আমার এই চাবি। গ্যাব্রিয়েল ভয়ে পিছিয়ে গেলেন। ওনার হাত থেকে চাবিটা পড়ে গেল। উনি পকেটে হাত দিয়ে ডায়েরিটা বের করতে চাইলেন, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন ওখানে কিছুই নেই। কোনো ডায়েরি নেই, কোনো ছবি নেই। সবটাই ছিল মায়া বা মিথ্যা। সবটাই ছিল ওই শয়তানের তৈরি হ্যালুসিনেশন। মার্কাস সঠিক ছিলেন। মার্কাস কোনো খুনি ছিলেন না। উনি ছিলেন একজন পাহারাদার। উনি এই ভয়ানক সন্তানটিকে বা সত্তাটিকে নিজের জীবন দিয়ে আটকে রেখেছিলেন। আর গ্যাব্রিয়েল, উনি মানবতার দোহাই দিয়ে আসল রক্ষককে হত্যা করেছেন। গ্যাব্রিয়েল বলেন, এটা হতে পারে না। সত্যটি তখন আসল রূপ দেখাতে শুরু করলো। আনার শরীরটা অস্বাভাবিকভাবে মটকাতে শুরু করলো। হাড় ভাঙার কটকট শব্দে পুরো ঘর ভরে গেল। ওর হাতগুলো লম্বা হয়ে চলতে লাগলো, আঙ্গুলগুলো বড় হয়ে গেল, নখগুলো বড় হয়ে গেল। ওর মুখ দিয়ে আসে কালো বমি বা ধোঁয়া বেরোতে লাগলো, যা আস্তে আস্তে ছায়ার আকার নিল। শয়তানটি এগিয়ে এলো গ্যাব্রিয়েলের দিকে। গ্যাব্রিয়েল নিজের গলায় ক্রুশটা আঁকড়ে ধরলেন, কিন্তু তিনি জানতেন এতে আর কাজ হবে না, কারণ উনি নিজেই এখন মহাপাপী। উনি একজন ঈশ্বরের সেবককে খুন করেছেন। ওনার আত্মার উপর এখন আর ঈশ্বরের কোনো সুরক্ষা নেই। সত্যটি গ্যাব্রিয়েলের মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার বিশ্বাসই তোমার পতন ফাদার। তুমি শয়তানকে বিশ্বাস করেছ, ঈশ্বরের সৈনিককে খুন করেছ। তোমার তো নরক নিশ্চিত। এবার চলো, আমাদের খেলা শুরু করা যাক। গ্যাব্রিয়েল বুঝতে পারলেন পালানোর সব পথ বন্ধ। বেসমেন্টের দরজাটা ধপ করে নিচ থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু শোনা গেল গ্যাব্রিয়েলের এক আকাশ ফাটা আত্মচিৎকার। আর তারপর সব চুপ। মিস্টার জোসেফ ডি সিলভা মোমবাতির দিকে
একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ দুটো ছলছল করছিল। পরদিন সকালে পুলিশ এসে গির্জার দরজা ভাঙে। ভেতরে তারা ফাদার মার্কাসের লাশ পায়, যার মাথা থেতলে দেওয়া হয়েছিল। ওর পাশে পাওয়া যায় ফাদার গ্যাব্রিয়েলকে। উনি বেঁচে ছিলেন না। ওনাকে পাওয়া যায় ফ্লোরে হাঁটু কেড়ে বসে থাকা অবস্থায়। নিজের গলায় ক্রুশটা নিজেই ঢুকিয়ে রেখেছিলেন তিনি। মানে পুলিশ বলেছিল ওটা আত্মহত্যা। কিন্তু আমরা যারা লাশটা দেখেছিলাম আমরা জানি মানুষের পক্ষে নিজের গলায় নিজে ওভাবে ক্রুশ ঢোকানো সম্ভব না। আর আনা